Welcome to online class. I am Sukumal Sen, lecturer, Department of Accounting. Our topic, Intermediate Accounting, BB Honors Second Year, Chapter, Preparation of Cash Flow Statement. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ইনডাইরেক্ট মেথডের অঙ্ক নিয়ে আলোচনা করব। Presented value are data taken from the records of Fortune Limited. Fortune Limited এর কিছু তথ্য নিম্নে উপস্থাপন করা হলো। আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময় প্রশ্নপত্রে সাপ্লাই থাকে কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যান্ড এডিশনাল ইনফরমেশন। এখানে দেখো 2017 সাল এবং 2018 সালের কম্পারেটিভ ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে। ব্যালেন্স শিটে থাকে হলো সম্পত্তি এবং দায়গুলো। প্রথমে দেওয়া আছে ক্যাশ 2017 এবং 2018। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন প্রস্তুত করব, আমরা সম্পত্তি এবং দায়ের পরিবর্তনগুলো দেখাবো। এখানে 17 সালে যে সম্পত্তি আছে, 18 সালে যে সম্পত্তি আছে, এইগুলো আমরা দেখাবো না। আমরা কি দেখাবো? সম্পত্তি গুলোর পার্থক্য, দায়গুলোর পার্থক্য। এখানে দেখো, আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, ক্যাশ ব্যতীত অন্যান্য সম্পত্তি এবং দায়ের পরিবর্তনগুলো আমরা স্টেটমেন্টে দেখাবো। তাহলে এখানে দেখো, কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ 2017-তে ছিল 60,000, 2018-তে হলো 85,000। তাহলে আমরা 60,000ও দেখাবো না, 85,000ও দেখাবো না। স্টেটমেন্টে দেখাবো আমরা এই দুইটার পার্থক্য কত, 25,000 টাকা। একইভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট আছে, প্ল্যান্ট অ্যাসেট আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কারেন্ট লাইবিলিটিস, বন্ডস পেয়েবল, ক্যাপিটাল স্টক, রিটেন আর্নিংস, এইগুলো আমার সম্পত্তি এবং দায়গুলো কম্পারেটিভ ব্যালেন্স শিটে দেওয়া আছে। এডিশনাল ইনফরমেশন, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ। সিকিউরিটিজ হলো বিনিয়োগ। আমরা বিনিয়োগকে ভাগ করতে পারি হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ, ট্রেডিং সিকিউরিটিজ, অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ। এখানে দেখো, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ক্যারিড অ্যাট কস্ট টাকা 43,000 অন ডিসেম্বর 31, 2017। 2017 সালে আমরা হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ক্রয় করেছিলাম 43,000 টাকা। were sold in 2018 for টাকা 34,000। 2018 সালে যা বিক্রি করা হয়েছে 34,000 টাকা। তাহলে 43,000 টাকা দিয়ে কিনে যদি আমি 34,000 টাকায় বিক্রি করি, তাহলে বিক্রি করে আমার কি হয়েছে? লস হয়েছে। আমি ওয়ার্কিং নাম্বার 2 তে দেখিয়েছি, লস অন ইনভেস্টমেন্ট, কস্ট প্রাইস 43,000 টাকা, লেস সোল্ড 34,000, লস অন ইনভেস্টমেন্ট হলো 9,000 টাকা। তারপরে বিতে বলা আছে প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট টাকা 50,000 and were 80% depreciated were sold during 2018 for টাকা 8,000। আমরা 50,000 টাকার প্ল্যান্ট অ্যাসেট কিনেছিলাম, যা ব্যবহার করার পরে 80% ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে, অপচয় হয়ে গেছে। এবং 2018 সালে ওই সম্পত্তিটা আমরা 8,000 টাকায় বিক্রয় করেছি। তাহলে এখন আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করে আমার লস হয়েছে না লাভ হয়েছে। ওয়ার্কিং নাম্বার 1-এ আমি দেখিয়েছি ক্যালকুলেশন লস অন সেল অন প্ল্যান্ট অ্যাসেট, কস্ট অফ প্ল্যান্ট অ্যাসেট 50,000 লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই 50,000 টাকার 80% 40,000 বাদ দিলে থাকে 10,000 টাকা বুক ভ্যালু। অবচয় বাদ দেওয়ার পরে সম্পত্তির অবশিষ্ট মূল্য আছে হলো 10,000 টাকা, যা বিক্রি করা হয়েছে 8,000 টাকা, লেস সেলস প্রাইস 8,000। তাহলে 10,000 টাকার সম্পত্তি যেহেতু আমরা 8,000 টাকায় বিক্রি করেছি, তাহলে কি হয়েছে? লস হয়েছে 2,000 টাকা। তাহলে লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। সিতে বলা আছে নেট ইনকাম অ্যাজ রিপোর্টেড অন the income statement for the year was টাকা
46,000। চলতি সালে আমার নেট ইনকাম দেওয়া আছে হচ্ছে 40,000 টাকা। নেট ইনকামকে আমরা দেখাবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে। নেট ইনকামের সাথে অনগদ লেনদেন এবং চলতি সম্পত্তি চলতি দায়গুলো সমন্বয় করে আমরা নেট ক্যাশ বের করব। দিতে বলা আছে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট টু টাকা 10,000। চলতি সালে লভ্যাংশ বাবদ পরিশোধ করা হয়েছে 10,000। Prepare a statement of cash flow for the year 2018 using the indirect method. Indirect মেথডে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। ফরচুন লিমিটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আমরা ইনডাইরেক্ট মেথডে করব। ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31st, 2018 আমরা 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করব। ক্যাশ ফ্লোকে আমরা 3 ভাগে ভাগ করব: ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এন্ড ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে নেট ইনকামকে আমরা লিখব, প্রশ্নপত্রে সাপ্লাই আছে 46,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড ফর অপারেটিং অ্যাক্টিভিটিস। সমন্বয়গুলো আমরা সাধন করে নেট ইনকামকে আমরা নেট ক্যাশে রূপান্তর করব। আমি বলেছি নন ক্যাশ ট্রানজাকশন গুলো এবং চলতি সম্পত্তি চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো আসবে হলো অপারেটিং অ্যাক্টিভিটিসে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নন ক্যাশ ট্রানজাকশন। অপচয়ের ফলে নেট ইনকামের পরিমাণ কমে যায় কিন্তু কারবার থেকে নগদ টাকা কমে না। সুতরাং নেট ইনকামকে নেট ক্যাশে রূপান্তর করতে গেলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ করতে হবে। লস অন সেল অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ বিক্রি করে লস হয়েছে, নেট ইনকাম কমে গেছে, কারবার থেকে নগদ টাকা কমে নাই, 9,000 টাকা যোগ করতে হবে। লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করে আমার লস হয়েছে 2,000 টাকা, নেট ইনকাম কমে গেছে বা নগদ টাকা কমে নাই, সুতরাং যোগ করতে হবে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ, ক্যাশ ব্যতীত অন্যান্য কারেন্ট অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কারেন্ট অ্যাসেট কোনগুলো? অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এইগুলো হলো কারেন্ট অ্যাসেট। এখানে দেখো আমি যদি ধরে নেই অ্যাকাউন্টস পেয়েবলের পরিমাণ, অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক হলো বিক্রয়ের। আমরা বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবলের সৃষ্টি হয়, বিক্রয়ের ফলে আয় বাড়ে বাট কারবারে নগদ টাকা আসে না, বৃদ্ধি পায় না, সুতরাং বিয়োগ করতে হবে। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, চলতি দায়ের পরিমাণ বৃদ্ধি। চলতি দায় হলো অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, অ্যাক্রুড এক্সপেন্স ইত্যাদি। নোটস পেবলের, অ্যাকাউন্টস পেবলের ফলে খরচের পরিমাণ বাড়ে কিন্তু কারবার থেকে নগদ টাকা কমে না, সুতরাং সেটাকে যোগ করতে হবে। এখন যোগ বিয়োগ করা হইলে, যোগ বিয়োগ করার পরে আমরা ব্যালেন্স পাইলাম 24,000 টাকা। যেহেতু প্লাসের ব্যালেন্স পেয়েছি, এটাকে আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন 2 নম্বরে আসো, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বিনিয়োগ কার্যক্রম হইতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ক্রয় এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়। স্থায়ী সম্পত্তি যদি বিক্রি করা হয় নগদ টাকা আসবে, ক্রয় করা হইলে নগদ টাকা চলে যাবে। তাহলে এখানে দেখো স্থায়ী সম্পত্তি আমরা বিক্রি করেছি, আমরা 50,000 টাকার একটা প্ল্যান্ট অ্যাসেট ব্যবহার করার পরে সেটা 8,000 টাকায় বিক্রি করেছি, সুতরাং 8,000 টাকা নগদ আসছে। সেল অফ প্ল্যান্ট অ্যাসেট 8,000। অপরদিকে আমরা বিনিয়োগ 43,000 টাকা ছিল, বিক্রি করেছি 34,000 টাকায়, তাহলে বিনিয়োগ বিক্রি করে আমরা 34,000 টাকা পেয়েছি, নগদ টাকা আসছে। পারচেজ প্ল্যান্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেট 2017 সালে ছিল 2,15,000 টাকা, 2018 সালে 3,35,000 টাকা। তাহলে আসবাব প্ল্যান্ট অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে,
কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট। প্ল্যান্ট অ্যাসেট ডিসেম্বর 31, 2017 ছিল 2,15,000 টাকা। এর মধ্য থেকে আমরা 2018 সালে বিক্রি করে দিয়েছি 50,000 টাকা। সুতরাং ব্যালেন্স আছে 1,65,000 টাকা। তাহলে প্রারম্ভিক আসবাবপত্র আমার 1,65,000 টাকা আছে ছিল, কিন্তু 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে আসবাবপত্রের ব্যালেন্স আছে 3,35,000 টাকা। তাহলে এই দুইটার যে পার্থক্য সেটা দেখো 1,70,000 টাকা। প্রারম্ভিক আসবাবপত্র ছিল 1,65,000, সমাপনী আসবাবপত্র আছে 3,35,000 টাকা। সুতরাং আসবাবপত্রের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 1,70,000 টাকা। পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট। এখন আমরা যোগ বিয়োগ করব। সেল অফ প্ল্যান্ট অ্যাসেট, সেল অফ হেল্ড ম্যাচুরিটি সিকিউরিটিজ, নগদ টাকা আসছে। পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট, নগদ টাকা চলে গেছে। যোগ বিয়োগ করলে মাইনাসের ব্যালেন্স আসে 1,28,000 টাকা। যেহেতু মাইনাসের ব্যালেন্স, আমরা লিখব নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নাম্বার ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। মূলধন সংগ্রহ এবং পরিশোধ সংক্রান্ত লেনদেনগুলো আমরা দেখাবো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে। ইস্যুয়েন্স অফ বন্ডস পেবল, আমরা বন্ড ইস্যু করে নগদ টাকা পেয়েছি। 2017 সালে বন্ড ছিল না, 2018 সালে বন্ড আছে 75,000। সুতরাং বন্ড ইস্যু করে আমরা নগদ পেয়েছি 75,000 টাকা, নগদ টাকা আসছে। পেমেন্ট অফ ডিভিডেন্ড, আমার সমন্বয় দেওয়া আছে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট টু টাকা 10,000। এই বছর আমরা ডিভিডেন্ড পরিশোধ করেছি 10,000 টাকা। ডিভিডেন্ড পরিশোধ করা হলে নগদ টাকা চলে যায়। তাহলে আসছে 75,000 টাকা, চলে গিয়েছে 10,000 টাকা। যোগ বিয়োগ করলে আমার ব্যালেন্স থাকে 65,000 টাকা। যেহেতু প্লাসের ব্যালেন্স, আমরা লিখব নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এখন অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমার নগদ আসছে 70,000 টাকা। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে মাইনাসের আছে 1,28,000 টাকা এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসের প্লাসের আছে 65,000 টাকা। যোগ বিয়োগ করলে প্লাসের ব্যালেন্স থাকে 7,000। নিট ইনক্রিজ ইন ক্যাশ, নগদ টাকা আমার বৃদ্ধি পেয়েছে 7,000 টাকা। এর সাথে যোগ হবে অ্যাট ওপেনিং ক্যাশ ব্যালেন্স। প্রশ্নপত্রে দেওয়া ছিল ওপেনিং ক্যাশ ব্যালেন্স 8,000 টাকা। ওপেনিং ক্যাশ ব্যালেন্স আমি যোগ করব, যোগ করলে যোগফল হয় 15,000 টাকা। এটা হলো এন্ডিং ক্যাশ ব্যালেন্স। তাহলে আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল ওপেনিং ক্যাশ ব্যালেন্স 8,000 টাকা, এন্ডিং ক্যাশ ব্যালেন্স 15,000 টাকা। যেহেতু আমার এন্ডিং ক্যাশ ব্যালেন্সের সাথে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স মিলে গিয়েছে, সুতরাং আমরা ধরে নিতে পারি ক্যাশে কোনো গরমিল বা ভুল ত্রুটি নেই। আজকে এইটুকুই। থ্যাঙ্কস ফর অল।